সেদিনের সকালটা ছিল স্বচ্ছ আর নির্মল। আকাশ জুড়ে কোথাও এক টুকরো মেঘও নেই, শুধু বিস্তৃত নীলের সীমাহীন বিস্তার। ঘড়িতে তখন 9:30 বাজতে 6 মিনিট বাকি। ইরানি বিমান বাহিনীর অভিজ্ঞ পাইলট ক্যাপ্টেন রেজা ফরহাদি তার ফাইটার জেট নিয়ে 4000 ফুট উচ্চতায় নিয়মিত টহল দিচ্ছিলেন। সবকিছু স্বাভাবিক লাগছিল এবং মনে হচ্ছিল আজকের দিনটাও অন্য দিনগুলোর মতোই কেটে যাবে কোনো ঘটনা ছাড়াই। কিন্তু হঠাৎ করেই পরিস্থিতি সম্পূর্ণভাবে বদলে গেল যখন তিনি টের পেলেন তার ঠিক পেছনে দুটি অচেনা ফাইটার জেট অবস্থান করছে। প্রথম মুহূর্তে রেজা ভাবলেন সম্ভবত এগুলো তার নিজেদের দেশেরই কোনো যুদ্ধবিমান, যেগুলো একই এলাকায় মহড়া চালাচ্ছে। কিন্তু তার 15 বছরের অভিজ্ঞতা বলছিল কিছু একটা ঠিক নেই। রেজা ফরহাদি সাধারণ কোনো পাইলট নন। তিনি গত 1.5 দশক ধরে ইরানের বিমান বাহিনীতে দায়িত্ব পালন করছেন এবং তার মতো দক্ষ পাইলট খুব কমই পাওয়া যায়। যখন তিনি আরও মনোযোগের সাথে পর্যবেক্ষণ করলেন তখন তার সন্দেহ পুরোপুরি নিশ্চিত হলো। এই জেটগুলো শুধু তাকে অনুসরণই করছিল না, বরং একটা নির্দিষ্ট ব্যবধান রেখে খুব সতর্কতার সাথে তাকে পর্যবেক্ষণ করছিল। সাধারণত যখন কোনো অপরিচিত বিমান কোনো দেশের আকাশ সীমায় প্রবেশ করে এবং সেই দেশের সামরিক বিমান তাদের শনাক্ত করে, তখন তারা দ্রুত সেখান থেকে সরে যায়। কিন্তু এখানে উল্টো ব্যাপার ঘটছিল। এই রহস্যময় জেটগুলো কোনোভাবেই সরছিল না এবং মনে হচ্ছিল তারা ইচ্ছে করেই সেখানে থাকতে চাইছে। রেজার মনে তখন অসংখ্য প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। এই জেটগুলো আসলে কোথা থেকে এসেছে? কোন দেশের সামরিক বাহিনীর অধীনে এগুলো? ইরানের আকাশ সীমায় কেন তারা ঢুকে পড়েছে? এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল তাদের প্রকৃত লক্ষ্য কী? রেজার কাছে থাকা যুদ্ধ বিমানটি হলো F4 টমক্যাট, যা একসময় বিশ্বের সবচেয়ে শক্তিশালী এবং উন্নত যুদ্ধ বিমান হিসেবে পরিচিত ছিল। ইরান এই বিমানগুলো পেয়েছিল 70 দশকে, যখন পশ্চিমা দেশগুলোর সাথে তাদের সম্পর্ক বেশ ভালো ছিল। কিন্তু 1979 সালের বিপ্লবের পর সবকিছু পাল্টে যায় এবং ইরানকে নিজেদের উপর নির্ভর করতে হয়। ইরানি প্রকৌশলীরা এই বিমানগুলোতে নতুন রাডার সিস্টেম যুক্ত করেছেন এবং নতুন অস্ত্রশস্ত্র সংযোজন করেছেন এবং বিভিন্ন আধুনিক প্রযুক্তি সংযুক্ত করে সেগুলোকে আবার যুদ্ধের উপযোগী করে তুলেছেন। F4 টমক্যাটের প্রধান শক্তি হলো এর অসাধারণ গতি, যা ঘন্টায় 2200 কিলোমিটারেরও বেশি। এর উন্নত রাডার ব্যবস্থা 22 কিলোমিটার পর্যন্ত দূরত্ব থেকে যে কোনো বিমান শনাক্ত করতে পারে। কিন্তু এত আধুনিক প্রযুক্তি থাকার পরেও রেজা কোনোভাবেই বুঝতে পারছিলেন না যে তার পেছনে যে জেটগুলো সেটা কী ধরনের। তার রাডারে এগুলো সঠিকভাবে ধরা পড়ছিল না এবং সিগন্যাল মাঝে মধ্যে আসছিল, আবার মাঝে মধ্যেই হারিয়ে যাচ্ছিল, যা অত্যন্ত অস্বাভাবিক। এই অদ্ভুত আচরণ দেখে রেজা বুঝলেন যে এই জেটগুলো তার F4 টমক্যাটের চেয়ে অনেক বেশি উন্নত এবং আধুনিক, এবং সম্ভবত এগুলোতে স্টেলথ প্রযুক্তি প্রয়োগ করা হয়েছে যা রাডার এড়িয়ে যেতে পারে। তবে রেজা কোনো অনভিজ্ঞ পাইলট নন এবং তিনি জানেন কিভাবে চাপের মধ্যেও সঠিক সিদ্ধান্ত নিতে হয়। তিনি তার অবস্থান থেকে সরে যেতে রাজি ছিলেন না, কারণ তিনি বুঝতে পেরেছিলেন যে যদি তিনি সেখান থেকে সরে যান তাহলে এই অচেনা জেটগুলো আরও গভীরে ঢুকে ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনার ছবি তুলতে পারবে বা গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে পারবে। তাই তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি আকাশে ঘুরতে থাকবেন এবং নিরাপদ দূরত্ব বজায় রাখবেন। তিনি নানা কৌশলী চাল চালতে শুরু করলেন, যেমন মাঝে মধ্যে হঠাৎ উচ্চতা বাড়াচ্ছেন আবার কমাচ্ছেন, যাতে ওই অচেনা জেটগুলো তাকে সহজে টার্গেট করতে না পারে। সেই মুহূর্তেই রেজা তার বেস ক্যাম্পে যোগাযোগ করলেন এবং পুরো পরিস্থিতি বিস্তারিতভাবে জানালেন। ইরানের এয়ার কমান্ড বিষয়টির গুরুত্ব বুঝে সাথে সাথে সাহায্য পাঠানোর সিদ্ধান্ত নিল। তারা রেজাকে জানালো যে মাত্র 2 মিনিটের মধ্যে আরও 2টি যুদ্ধ বিমান সেখানে পৌঁছে যাবে। কিন্তু এই 2 মিনিট রেজার কাছে অনন্তকালের মতো মনে হচ্ছিল। প্রতিটি সেকেন্ড যেন ভারী হয়ে আস্তে আস্তে কাটছিল। তিনি ক্রমাগত চারপাশে সতর্ক দৃষ্টি রাখছিলেন এবং ওই রহস্যময় জেটগুলোর প্রতিটি নাড়াচাড়া পর্যবেক্ষণ করছিলেন। সেগুলো অত্যন্ত পেশাদারিত্বের সাথে উঠছিল এবং তাদের চলাফেরা দেখে বোঝা যাচ্ছিল যে এই পাইলটরা উচ্চ প্রশিক্ষণপ্রাপ্ত। রেজা লক্ষ্য করলেন যে জেটগুলো তার প্রতিটি গতিবিধির সাথে সমন্বয় রেখে চলছে, কিন্তু সবসময় একটা নির্দিষ্ট ব্যবধান বজায় রাখছে। তারা না খুব কাছে আসছে না খুব দূরে যাচ্ছে। ঠিক এমন সময় আকাশের দিগন্তে দেখা গেল আরও 2টি যুদ্ধ বিমান দ্রুত বেগে এগিয়ে আসছে। ক্যাপ্টেন আলী ইয়াজগর এবং ক্যাপ্টেন আমির তাদের MiG-29 নিয়ে সেখানে পৌঁছালেন। এই MiG-29 হলো রাশিয়ার তৈরি একটি অত্যাধুনিক যুদ্ধ বিমান, যা বিশেষভাবে আকাশ যুদ্ধের জন্য তৈরি। এই বিমানগুলো অবিশ্বাস্য দ্রুততার সাথে দিক পরিবর্তন করতে পারে এবং কাছাকাছি দূরত্বের যুদ্ধে এগুলো একেবারে অপ্রতিরোধ্য।
খুব সংকীর্ণ জায়গায় এগুলো চলাফেরা ও ঘুরতে পারে এবং তাৎক্ষণিকভাবে টার্গেট লক করে আক্রমণ চালাতে পারে বলে সামরিক বিশেষজ্ঞরা এগুলোকে আকাশের শিকারী বলে অভিহিত করেছেন। যখন এই দুটি MiG-29 সেখানে এসে উপস্থিত হলো, তখন পুরো দৃশ্যপট বদলে গেল। এখন আর শুধু একটি বিমান নয়, বরং 3টি শক্তিশালী যুদ্ধবিমান একসাথে কৌশলগত অবস্থান নিয়ে রহস্যময় জেটগুলোর মুখোমুখি দাঁড়িয়ে আছে। রেজা সামনে থাকলেন এবং দুটি মিগ দুই পাশে অবস্থান নিল। এই ফরমেশনটি এমনভাবে সাজানো হয়েছিল যাতে ওই অজানা জেটগুলো যেদিকেই যাওয়ার চেষ্টা করুক না কেন, তারা নজরদারির আওতায় থাকবে। 3টি ইরানি যুদ্ধবিমান একসাথে একটি মজবুত প্রতিরক্ষা বেষ্টনী তৈরি করল। এরপর ইরানি পাইলটরা রেডিওর মাধ্যমে অত্যন্ত স্পষ্ট এবং কঠোর ভাষায় একটি সতর্ক বার্তা পাঠালো। তারা জানালো যে অজানা বিমানগুলো ইরানের আকাশ সীমায় অবৈধভাবে ঢুকে পড়েছে এবং তাদের তাৎক্ষণিকভাবে এই এলাকা ছেড়ে চলে যেতে হবে। এই সিদ্ধান্ত নেয়ার জন্য তারা 2 মিনিট সময় দিল, কিন্তু যা ঘটল তা সবাইকে হতবাক করে দিল। ওই রহস্যময় জেটগুলো কোনো প্রকার প্রতিক্রিয়া দেখালো না, তারা রেডিও কলের কোনো জবাব দিল না এবং তাদের গতিপথও পরিবর্তন করল না। তারা একইভাবে ঘুরতে থাকলো যেন ইরানি যুদ্ধ বিমানগুলোর উপস্থিতি তাদের কাছে কোনো হুমকিই নয়। এই নীরবতা এবং উপেক্ষা পরিস্থিতিকে আরও জটিল এবং উত্তেজনাপূর্ণ করে তুলল। 3 জন ইরানি পাইলট বুঝতে পারলেন যে বিষয়টি অত্যন্ত গুরুতর হয়ে উঠেছে এবং এটি আর সাধারণ আকাশসীমা লঙ্ঘনের ঘটনা নয়। তারা ওই জেটগুলোর প্রতিটি বৈশিষ্ট্য পর্যবেক্ষণ করলেন এবং তাদের গতি ও চলাফেরার ধরন এবং রাডারে ধরা না পড়ার যে অস্বাভাবিক ক্ষমতা তা বিবেচনা করে একটি সিদ্ধান্তে পৌঁছালেন। তাদের ধারণা হলো এগুলো সম্ভবত F-22 জাপ্টার টাইপের অত্যাধুনিক স্টেলথ যুদ্ধবিমান, যা আমেরিকার তৈরি এবং বিশ্বের সবচেয়ে অত্যাধুনিক যুদ্ধবিমানগুলোর একটি। এই বিমানে এমন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যা সাধারণ রাডারে সহজে ধরা পড়ে না এবং এদের সাথে মোকাবেলা করা অত্যন্ত কঠিন। পরিস্থিতি ক্রমেই সংকটপূর্ণ হয়ে উঠেছিল এবং ইরানি পাইলটরা আবার তাদের বেস ক্যাম্পের সাথে যোগাযোগ করলেন। তারা জানালেন যে রহস্যময় জেটগুলো কোনো সতর্ক বার্তায় সাড়া দিচ্ছে না। বেস ক্যাম্পে জরুরি বৈঠক ডাকা হলো এবং উচ্চপদস্থ কর্মকর্তারা পরিস্থিতি গভীরভাবে পর্যালোচনা করলেন। একদিকে ইরানের আকাশ সীমার রক্ষা করা অত্যন্ত জরুরি, অন্যদিকে তারা চাইছিলেন না যে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে বড় কোনো সংঘর্ষে রূপ নিক। দীর্ঘ আলোচনার পর তারা একটি চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন যে একটি এয়ার টু এয়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হবে, তবে এটি হবে সতর্ক বার্তা হিসেবে। ক্যাপ্টেন আমির তার MiG-29 থেকে একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের প্রস্তুতি নিলেন এবং টার্গেটটি সক্রিয় করে রাখলেন। এটি ছিল অত্যন্ত নাজুক একটি মুহূর্ত, কারণ সামান্য ভুল হলে পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারত। তিনি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বোতাম চাপলেন এবং প্রচণ্ড শব্দের সাথে ক্ষেপণাস্ত্রটি বেরিয়ে এসে ওই অজানা জেটগুলোর দিকে ছুটে গেল। ক্ষেপণাস্ত্র ছোড়ার সাথে সাথেই যা ঘটল তা ছিল নাটকীয়। রহস্যময় জেটগুলো বুঝতে পারল যে ইরান আর শুধু সতর্ক বার্তা দিচ্ছে না, বরং কাজে নেমে পড়েছে। তারা মুহূর্তের মধ্যে তাদের গতিপথ পরিবর্তন করল এবং ইঞ্জিনের শক্তি সর্বোচ্চ পর্যায়ে নিয়ে গেল। অবিশ্বাস্য দ্রুততার সাথে তারা ইরানের আকাশসীমা ছেড়ে আন্তর্জাতিক আকাশসীমায় চলে গেল। তাদের চলে যাওয়ার গতি এতটাই তীব্র ছিল যে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই তারা রাডার থেকে সম্পূর্ণভাবে অদৃশ্য হয়ে গেল। 3 জন ইরানি পাইলট স্বস্তির নিঃশ্বাস ফেললেন, কারণ তারা সফলভাবে তাদের দেশের আকাশসীমার রক্ষা করতে পেরেছেন কোনো বড় সংঘর্ষ ছাড়াই। এই ঘটনার পর আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। বিভিন্ন সংবাদ মাধ্যমে এই ঘটনা প্রকাশিত হয় এবং সামরিক বিশেষজ্ঞরা এর নানা দিক নিয়ে নানা মতামত দেন। কেউ বললেন এটি ছিল গোয়েন্দাগিরির মিশন, কেউ বললেন সতর্ক বার্তা, আবার কেউ মনে করলেন প্রশিক্ষণ অভিযান। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো কোনো দেশই স্বীকার করল না যে ওই জেটগুলো কাদের ছিল। আমেরিকা, ইসরায়েল বা সৌদি আরব কেউই কোনো মন্তব্য করল না। এই ঘটনা একটি বিষয় স্পষ্ট করে দিল যে মধ্যপ্রাচ্যের আকাশসীমা নিয়ে উত্তেজনা কতটা তীব্র এবং ইরান তাদের সার্বভৌমত্ব রক্ষায় কতটা দৃঢ় প্রতিজ্ঞ।